নমস্কার। নবম শ্রেণীর আজকের বিষয় অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। পৃথিবী পৃষ্ঠের উপর আমরা অবস্থান করছি। ধরো আমরা কোনো একটি জায়গায় রয়েছি, ধরো সমুদ্রের কোনো তীরে অথবা কোনো পার্বত্য এলাকায় অথবা কোনো বনাঞ্চলে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জায়গা জানতে ইচ্ছে হলো যে এটা আমরা কোন জায়গায় রয়েছে। সেক্ষেত্রে আমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই স্থানটি নির্বাচনের ক্ষেত্রে। এটা প্রথম বলেছিলেন বা অবস্থান নির্ণয়ের কথাটা প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। আমরা অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে দুভাবে নির্ণয় করব, একটা হচ্ছে আপেক্ষিক অবস্থান আর একটা হচ্ছে প্রকৃত অবস্থান। আপেক্ষিক অবস্থানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, আয়তাকার স্থানাঙ্ক আর একটা হচ্ছে মেরু স্থানাঙ্ক। প্রথম আসছি আপেক্ষিক অবস্থান। এই আপেক্ষিক অবস্থানের ক্ষেত্রে বলা হয়েছে যে একটি স্থান বা অন্য কোনো কিছুর সাপেক্ষে আরেকটি স্থানের অবস্থান নির্ণয় হলো আপেক্ষিক অবস্থান। আমরা যদি এখানে অস্ট্রেলিয়া দেখি, তাহলে অস্ট্রেলিয়াটি রয়েছে ইন্দোনেশিয়ার দক্ষিণে। তার মানে আমরা এখানে ইন্দোনেশিয়ার সাপেক্ষে অস্ট্রেলিয়াকে লক্ষ্য করছি। তাহলে এই ধরনের যে অবস্থান নির্ণয়ের পদ্ধতি, এটাকেই বলা হয় আপেক্ষিক অবস্থান। এর পরেরটি রয়েছে আয়তাকার স্থানাঙ্ক। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ যে বি স্থানে রয়েছে একটি গাছ আর তার বিপরীত দিকে রয়েছে এ স্থান। তাহলে এখানে এই বি গাছটির অবস্থান এ বিন্দুর সাপেক্ষে আয়তাকার রূপে কল্পনা করা হয়েছে। এই জন্যে এই পদ্ধতি আয়তাকার স্থানাঙ্ক নামে পরিচিত। এর পরে যেটা রয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা গ্রাফের ক্ষেত্রে যেটা দেখেছি যে পূর্ব থেকে পশ্চিমে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর উত্তর থেকে দক্ষিণে সেটা ওয়াই অ্যাক্সিস। এইভাবে আমরা যদি এটাকে ধরি নিরক্ষরেখা আর এটাকে যদি ধরি মূল মধ্যরেখা, এর মাধ্যমে যখন কোনো একটি জায়গার অবস্থান নির্ণয় করা হয় সেটাকেই বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এরপরে যেটি রয়েছে মেরু স্থানাঙ্ক। তো মেরু স্থানাঙ্কর ক্ষেত্রে দূরত্ব ও কৌণিক মানের সাহায্যে অবস্থান নির্ণয় হলো মেরু স্থানাঙ্ক। এক্ষেত্রে আমরা ওই প্রথমটির এক্সাম্পল নেব। তাহলে এক্ষেত্রে দেখো যে বি গাছটি এ বিন্দুর সাপেক্ষে, যে বি যে বৃক্ষটি রয়েছে এ বিন্দুর সাপেক্ষে 283 মিটার দূরত্বে রয়েছে এবং এদের কৌণিক যে মানটা সেটা হচ্ছে কি 45 ডিগ্রি। এভাবে ভূগোলে কৌণিক মান উত্তর মেরু এবং চৌম্বক মেরুর সাহায্যে নির্ণয় করা সম্ভব, যেটা গাণিতিকভাবে হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃত অবস্থান। প্রকৃত অবস্থানের ক্ষেত্রে আমরা নির্ভুল তথ্যটা পেয়ে থাকি। প্রথম রয়েছে অক্ষরেখা। অক্ষরেখাগুলি কি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো সমান্তরালভাবে রয়েছে এর কোণের সমষ্টি 360 ডিগ্রি, মানে পুরোটাই পূর্ণবৃত্তাকার। পরিধি সমান নয়, নিরক্ষরেখা বেশি, মেরুতে কম। আমরা যদি নিরক্ষরেখায় দেখি, নিরক্ষরেখায় সব থেকে বেশি, আর মেরুর দিকে গেলে আস্তে আস্তে এই যে বৃত্তগুলো বা সার্কেলগুলো এগুলো কমতে থাকে। আর এগুলো পরস্পর সমান্তরাল, নির্দিষ্ট দূরত্বে প্রত্যেকে রয়েছে, সেই জন্য এগুলোকে সমান্তরাল বলেছে। এই জন্যে অক্ষরেখাকে কি বলা হয়? সমাক্ষরেখাও বলা হয়ে থাকে, কারণ এগুলো পরস্পর সমান্তরাল এবং সমান দূরত্বে অবস্থিত। এর সর্বনিম্ন মান কত? 0 ডিগ্রি, যেটা নিরক্ষরেখা আমরা ধরি 0 ডিগ্রি, এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি, যেটা উত্তর এবং দক্ষিণে রয়েছে। প্রতিটি অক্ষরেখা বরাবর সমান হয়ে থাকে। আর নিরক্ষরেখা এখানে হচ্ছে মহাবৃত্ত, আর নিরক্ষরেখা বাদে প্রতিটি যে রেখা রয়েছে সেগুলো হচ্ছে কি ক্ষুদ্র বৃত্ত। এরপরে আসছি দ্রাঘিমা রেখা।
তাহলে দ্রাঘিমা রেখাগুলো উত্তর এবং দক্ষিণে বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, উপর থেকে নিচের দিকে। এর কেন্দ্রের মান কত? 180 ডিগ্রি। এই 0 ডিগ্রি মূল মধ্যরেখা, এর অপোজিটে যেটি রয়েছে সেটা 180 ডিগ্রি। দুই মেরুবিন্দুতে মিলিত হয়েছে, এখান থেকে শুরু হয়ে দক্ষিণ, এই দুই বিন্দুতে পরস্পর মিলিত হয়েছে। পরিধি সমান কিন্তু পরস্পর সমান্তরাল নয়। তাহলে আমরা যদি দেখি এর যে বৃত্ত যেটা কল্পনা করা যেতে পারে, সে তার পরিধি সমান কিন্তু পরস্পর সমান্তরাল নয়। কারণ এখানে দেখো যে দূরত্বটা রয়েছে, এখানে দূরত্ব বেশি, এখানে দূরত্ব কম। পরস্পর বিপরীত দুটি দ্রাঘিমা রেখাকে যুক্ত করলে একটি মহাবৃত্ত হয়। তাহলে এদিক থেকে এদিক পর্যন্ত একটা রয়েছে, আর এর পেছন দিকে যেটা রয়েছে সেটা ধরো, আমি ধরলাম এই সামনের দিকেরটা 0 ডিগ্রি, এটা একটা অর্ধবৃত্ত, আর পেছনের দিকেরটা যে 180 ডিগ্রি রয়েছে সেটা একটা অর্ধবৃত্ত। দুটো মিলে একটা পূর্ণবৃত্ত হচ্ছে। এর সর্বনিম্ন মান 0 ডিগ্রি আর সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। দুটি দ্রাঘিমার মধ্যবর্তী দূরত্ব সব স্থানে সমান নয়, এক নয়। কারণ হচ্ছে আমরা যদি দেখি দ্রাঘিমা রেখাগুলি পূর্ব দিকে 180 ডিগ্রি এবং পশ্চিম দিকে 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। সকল স্থানে একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না, স্বাভাবিক হওয়ার কথাই। কারণ হচ্ছে আমরা যদি ভারতের দেখি, ভারতের অরুণাচল প্রদেশে যখন সূর্যোদয় হয় তার 2 ঘন্টা পরে গুজরাটে হয়ে থাকে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে কত কিলোমিটার পার্থক্য হয়। তো সেক্ষেত্রে কী করতে হবে? পৃথিবীর যে পরিধি রয়েছে 40,075 কিলোমিটার, সেটাকে 360 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে, যেটা হচ্ছে কৌণিক দূরত্ব। সেক্ষেত্রে আমরা পাবো 111.32 কিলোমিটার, বা এটাকে পূর্ণাকারে ধরা হয় 111 কিলোমিটার বা 69 মাইল। প্রতিটার যে পার্থক্য সেটা হচ্ছে কত? 111 কিলোমিটার। এবার আসছি ভৌগোলিক জালক কাকে বলে। তাহলে আমরা যেগুলো দেখলাম, পূর্ব থেকে পশ্চিমে যে অক্ষরেখাগুলি রয়েছে এইগুলি, আর উত্তর থেকে দক্ষিণে যে দ্রাঘিমা রেখাগুলি রয়েছে সেগুলো যখন একত্রিতভাবে যুক্ত হয় সেগুলো একটা জালকের সৃষ্টি করে, যেটিকে বলা হয় ভৌগোলিক জালক। এখানে আমরা দেখতে পাচ্ছি অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাগুলি পরস্পর ছেদ করার কারণে ভৌগোলিক জালকের সৃষ্টি হয়। এই ভৌগোলিক জালকের ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটা জায়গায় ম্যাপ তৈরি হয়েছে। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি উত্তর আমেরিকায়, সেক্ষেত্রে এখানে শঙ্কু আকৃতির ধরে এখানে একটা ম্যাপ তৈরি করা আছে, কারণ সেখানে সমানভাবে প্রতিটা জায়গা আসবে না। আর প্রতিটা জায়গা নিতে গেলে সেক্ষেত্রে কী হচ্ছে? সিলিন্ড্রিক্যাল, মানে হচ্ছে বেলনাকৃতি আকারে ম্যাপটা নিয়ে আসা হয়। আর যদি আমরা একদম উপরে চলে যাই, মেরুবৃত্ত মানে সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত, এই জায়গায় আবার আলাদা পদ্ধতিতে ম্যাপ আঁকা হয়েছে। তো এই ধরনের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ধরনের ম্যাপ আঁকার পদ্ধতিকেই বলা হয় মানচিত্র অভিক্ষেপ। মানচিত্র অভিক্ষেপের সংজ্ঞায় যেটা বলা হয়েছে যে গ্লোবের ভূজালক অঙ্ক এবং জ্যামিতিক পদ্ধতিতে সমতল কাগজের উপর মানচিত্রের পরিবর্তন বা রূপান্তর করা হয়, এই পদ্ধতিই হলো মানচিত্র অভিক্ষেপ। তাহলে আমরা এখানে সেটাই দেখতে পাচ্ছি। এর পরবর্তী 2 নম্বরে একটা প্রশ্ন আছে, গ্রিড কি? যখন অক্ষরেখা দ্রাঘিমা রেখা একে অপরকে ছেদ করে তার মাঝখানে এই যে আয়তকার ঘরগুলো দেখতে পাচ্ছি, এই আয়তকার ঘরগুলোকেই বলা হয় গ্রিড। এক একটা গ্রিড, এই যে খাঁচার মতো এক একটা ঘর দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে গ্রিড। যেমন এখানে ইউরোপের যে অংশটা সেটা নেওয়া হয়েছে, এখানে ইউরোপের থেকে অংশগুলোকে নিয়ে এক একটা গ্রিড নিয়ে একটা ম্যাপ তৈরি করা হয়েছে। এখানে এই যে এক একটা ঘর, এগুলো হচ্ছে কি গ্রিড। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে উত্তর মেরু আর দক্ষিণে রয়েছে দক্ষিণ মেরু। আর পৃথিবীর মাঝ বরাবর যে নিরক্ষরেখা রয়েছে সেই নিরক্ষরেখা বরাবর যে আমরা তল পেয়ে থাকি, যেমন ধরো একটা তরমুজকে অর্ধেক করলে যে তলটা পাওয়া যায়, এই তলটাই হচ্ছে কি নিরক্ষীয় তল।
আর এই নিরক্ষরেখাকেই বলা হয় কি মহাবৃত্ত। যতগুলো আমরা বৃত্ত লক্ষ্য করো তার মধ্যে সবথেকে কিন্তু এটা বড়, সেই জন্য এটাকে বলা হয় কি নিরক্ষরেখা বা বিষুবরেখাকে বলা হয় মহাবৃত্ত। আর আমরা সময়ের দিকে যদি যাই, এদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কি ক্ষুদ্র বৃত্ত, কারণ এটা হচ্ছে আয়তন অনেকটা ছোট। এরপর আসছি অক্ষাংশ কাকে বলে। পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তলের সঙ্গে উত্তর বা দক্ষিণে কোনো স্থান যে কৌণিক কোণ উৎপন্ন করে তা হলো অক্ষাংশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নিরক্ষীয় তলের কেন্দ্রবিন্দু, সেখান থেকে 0 ডিগ্রি হচ্ছে ইকুয়েটর, মানে হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষরেখা। তার থেকে উত্তর দিকে 19 ডিগ্রি, এখানে আমরা ধরলাম মুম্বাই। তো এর যে কৌণিক কোণটা উৎপন্ন হয়েছে, এই কৌণিক কোণটাকেই বলা হচ্ছে কিন্তু অক্ষাংশ। কেন্দ্র থেকে বা নিরক্ষীয় তলের সঙ্গে উত্তর, আর এটা দক্ষিণেও হতে পারে। তাহলে আমি এখন উত্তরের দিকে ধরছি, উত্তর দিকে যে কৌণিক কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে অক্ষাংশ। এই অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে মূলত সূর্যের অবস্থান, নক্ষত্রের অবস্থান ইত্যাদি দেখা হয়ে থাকে। এটা ছাড়াও সূর্য, ধ্রুবতারা, নক্ষত্র, অন্যান্য নক্ষত্রের সাহায্য নেয়। এটা ছাড়াও দিনের বেলায় সূর্যরশ্মির পতন কোণ এবং সূর্যের অবস্থান মেপে বা বলতে পারি সূর্যের কৌণিক অবস্থা নির্ণয় করার ক্ষেত্রে সেক্সটাইন যন্ত্র এবং থিওডোলাইট, ট্রানজিট থিওডোলাইট, এই দুটি যন্ত্রের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করা হয়ে থাকে। একটু আগে যেটা বললাম যে কেন্দ্র থেকে উত্তর দিকে 19 ডিগ্রি, যেটা মুম্বাই, আর এটা হচ্ছে নিরক্ষরেখা। তাহলে এই যে কৌণিক কোণটা উৎপন্ন হচ্ছে, দেখো প্রত্যেকটা জায়গায় একটা ওই কোণ ধরে কিন্তু আমরা দেখলাম যে কেমন করে ওই কৌণিক কোণটা তৈরি হয়। এরপর আসছি যে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় উত্তর গোলার্ধ, যেটা 10, 20, 35, 50, 65 এবং 90 করে দেখানো হয়েছে। এদিকে বলা হয় কি উত্তর গোলার্ধ, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। আর দক্ষিণ দিকে যেটা 90 ডিগ্রি পর্যন্ত সেটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এইভাবে দুটি ভাগে বিভক্ত হয়েছে নিরক্ষরেখা বরাবর। এখানে আমরা জানি যে চাপ বলয় যেটি রয়েছে, 3টি তাপ বলয় রয়েছে। এই রেখাগুলিকে কল্পনা করে, যেমন ধরো নিরক্ষরেখা, তারপর কর্কট, মকর, ক্রান্তীয় রেখা, সুমেরুবৃত্ত, প্রদেশীয়, কুমেরুবৃত্ত, প্রদেশীয়, আর সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, প্রদেশীয়, এই অঞ্চল ধরে 3টি অঞ্চলে, জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে নিরক্ষরেখা থেকে কর্কট এবং মকরক্রান্তি রেখা, এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। তারপর কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয়, এই যে দুটি অঞ্চল, এই দুটি অঞ্চল কি নাতিশীতোষ্ণ অঞ্চল। কারণটা কি, এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, এই জন্য এটাকে ক্রান্তীয় অঞ্চল বলা হচ্ছে। তারপর একটু তির্যকভাবে পড়ে, এখানে হচ্ছে কি নাতিশীতোষ্ণ, অর্থাৎ নয় শীত নয় উষ্ণ। আর তারপরে যে অঞ্চলটি একদম উত্তরে এবং দক্ষিণে, এই দুটো জায়গায় সূর্যরশ্মি পড়েই না, এখানে অত্যন্ত শীতল হয়, এই অঞ্চলটিকে বলা হয় হিমমণ্ডল। এখানে বানানটা একটু ভুল আছে, হয় হর্ষই হবে। তো এই মূলত 3টি অঞ্চলে ভাগ করা যায়। রেখাগুলো একবার দেখে নেই। নিরক্ষরেখা 0 ডিগ্রি বরাবর হয়, কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি হয়, আর মকরক্রান্তি রেখা দক্ষিণে 23.5 ডিগ্রি, আর সুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা 450 ডিগ্রি উত্তর, আর কুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা 450 ডিগ্রি দক্ষিণ, আর এটা সুমেরুবৃত্ত 90 ডিগ্রি আর কুমেরুবৃত্ত 90 ডিগ্রি। এরপর আসছি আমরা যে যেটা বলেছিলাম মূল মধ্যরেখা, যেটা পৃথিবীর মাঝ বরাবর দ্রাঘিমা রেখাগুলির মাঝখানের যে রেখাটি, যেটা গ্রিনিচের লন্ডন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে উত্তর থেকে দক্ষিণে, এই বরাবর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিনিচের এখানে একটি জায়গা রয়েছে যে লন্ডনের গ্রিনিচ শহর,
ওখানে এরকম একটি মূল মধ্যরেখা রয়েছে, যার এখানে দেখতে পাচ্ছ পূর্ব দিকে একটা পা রয়েছে, পশ্চিম দিকে একটা পা রয়েছে। তো এই বরাবর এটি পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ দুটি ভাগে ভাগ করা হয়েছে। স্বাভাবিকভাবে এর একদিক দিন হয় এবং অন্যদিক রাত্রি হয়। এরপর আসছি আমরা স্থানীয় সময়। স্থানীয় সময় কাকে বলি? তাহলে ধরো কোনো একটা জায়গায় সূর্যরশ্মির পতন কোণ, তার উপর নির্ভর করে যখন সময় নির্ণয় করা হয় সেটাকে বলা হয় স্থানীয় সময়। ধরো তোমরা এখন যেই জায়গায় অবস্থান করছো সেই জায়গার উপর ভিত্তি করে যে সময় যাচ্ছে সেটাকে স্থানীয় সময়। যেমন আমরা দুপুর 12টার সময় যদি বলি, সেই ক্ষেত্রে সূর্যরশ্মি লম্বাভাবে কিরণ দেয়, সেই জন্য সেটাকে স্থানীয় সময় বলা হচ্ছে। এবার আমরা যে সূত্র জানি 1 ডিগ্রিতে 4 মিনিটের পরিবর্তন হয়, সেই হিসেবে পূর্ব দিকে যত যাব 4 মিনিট বাড়বে এবং পশ্চিম দিকে যত যাব 4 মিনিট কমবে। এইভাবে সময় এগিয়ে পিছিয়ে নিয়ে স্থানীয় সময় নির্ণয় করা হয়। সেই জন্য লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, টোকিও, মেক্সিকো সিটি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা স্থানীয় সময় হয়ে থাকে। এরপর আসছি গ্রিনিচ গড় সময়। এই যে গ্রিনিচ শহরের উপর দিয়ে যেটা গেছে এটাকে বলা হয় জিএমটি, গ্রিনিচ মিন টাইম, যার বাংলা অর্থ গ্রিনিচ গড় সময়। এই গ্রিনিচ থেকে যত আমরা পূর্ব দিকে যাব তত কী হবে, সময় প্লাস হবে। এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ অঙ্কের ক্ষেত্রে এটা খুব কার্যকরী। আর যত আমরা পশ্চিম দিকে যাব তত হচ্ছে কি সময় মাইনাস হবে, মানে সময় কমতে থাকবে। এরপর আসছি ভারতের প্রমাণ সময়। যেমন জিএমটি রয়েছে গ্রিনিচের ঠিক পূর্ব দিকে ভারত অবস্থিত, তো ভারতে একটি সময় রয়েছে যেটাকে বলা হয় আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটিকে বলা হয় ভারতের প্রমাণ সময়। আর ভারতের যে রেখাটি গেছে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হিসেবে, প্রমাণ সময় হিসেবে 82 ডিগ্রি 30 মিনিট, যেটা এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে, এটা সব প্রশ্নে আসে। এরপর আসছি সময় অঞ্চল। পৃথিবীর বিস্তৃত জায়গা জুড়ে কি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সময় লক্ষ্য করা যায়, এগুলোকে বলা হয় সময় অঞ্চল। তাহলে এইরকম সময় অঞ্চল পুরো পৃথিবী জুড়ে 26টি রয়েছে। পূর্ব গোলার্ধে রয়েছে 14টি আর পশ্চিম গোলার্ধে রয়েছে 12টি। টোটাল 26টি সময় অঞ্চল লক্ষ্য করা যায়। প্রত্যেকটা সময় অঞ্চলে আমরা জানি এটা হচ্ছে 15 ডিগ্রি অন্তর, মানে কি 15 ডিগ্রি অক্ষাংশের ভিত্তিতে এই সময় অঞ্চলগুলি বিভাগ করা হয়। যদি আমরা রাশিয়া দেখি, রাশিয়া হচ্ছে কি সবথেকে বড় দেশ, সেই জন্য তার সময় অঞ্চল বেশি। এখানে মোট 11টি সময় অঞ্চল লক্ষ্য করা যায়, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সময় লক্ষ্য করা যায়। এই যে সময়গুলি সেগুলোকে নিয়ে বলা হয় সময় অঞ্চল। একইভাবে যদি আমরা কানাডায় যাই, সেখানে কটা 4টি সময় অঞ্চল। আর ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে 6টি সময় অঞ্চল। তারপর ব্রাজিল, এখানে 4টি। অস্ট্রেলিয়া, এখানে 3টি সময় অঞ্চল লক্ষ্য করা যায়। আর স্বাভাবিকভাবে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, এএম কি পিএম কি। এএম হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান আর পিএম হচ্ছে পোস্ট মেরিডিয়ান। অ্যান্টি মেরিডিয়ান মানে কি দুপুর 12টার আগে, অর্থাৎ রাত্রি 12টা, এই যে সময় এটাকে বলা হয় এএম। আর দুপুর 12টার পর থেকে এই রাত্রি 12টা, দুপুর 12টা থেকে রাত্রি 12টা, এই সময়টিকে বলা হয় পিএম, অর্থাৎ পোস্ট মেরিডিয়ান। তো সেই ক্ষেত্রে মনে রাখার উপায় কি, আমরা যখন সকাল 6টায় উঠি তখন ঘড়িতে কি থাকে এএম, এবং যদি সন্ধে 6টায় দেখি সেক্ষেত্রে পিএম হয়ে থাকে। স্বাভাবিকভাবে মনে রাখে, এই জায়গাটায় অনেকটা জটিল হয়ে থাকে। পরবর্তী ভিডিওয়ে আমরা সময়ের কিছু অঙ্ক শিখব। ধন্যবাদ।